উপদেষ্টাদের পূর্ণাঙ্গ বর্ণ তালিকা আজকে দেখব। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন কে, সেটিও আজকে জানতে চেষ্টা করব। চলুন শুরু করা যাক। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সদস্যগুলো বিভিন্ন ক্যাটাগরি এবং গ্রুপ থেকে এসেছে। আজ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ফারুক-ই-আজম, একজন বীর মুক্তিযোদ্ধা। উপদেষ্টাদের পূর্ণাঙ্গ যে বন্টন সেটিও আজকে আমরা জেনে নেব। তার আগে চলুন জেনে নেওয়া যাক কে এই ফারুক-ই-আজম। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত ফারুক-ই-আজম ছিলেন একজন নৌ কমান্ডো। তিনি নতুন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন। চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জন্মগ্রহণকারী ফারুক-ই-আজম অপারেশন জ্যাকপটের একজন সাব কমান্ডার ছিলেন, যেটি চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে পরিচালিত সবচেয়ে বড় অভিযানগুলোর একটি। 1971 সালের 16 আগস্ট বন্দরে আক্রমণ করার জন্য 3টি দল নির্বাচন করা হয়েছিল। একটি দল চট্টগ্রামে পৌঁছাতে পারেনি, তবে 37 সদস্য বিশিষ্ট দুটি দল আক্রমণে অংশ নেয়, যার অধিনায়ক ছিলেন এড.ব্লিউ চৌধুরী। 1971 সালে ফারুক-ই-আজম উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করেন এবং মুক্তিযুদ্ধের শুরুতে খুলনায় ছিলেন। এখন চলুন নতুন গভর্নর আহসান এইচ মনসুর সম্পর্কে জেনে নেওয়া যাক। আহসান এইচ মনসুর একজন বাংলাদেশ অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তিনি বাংলাদেশের পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ছিলেন। তিনি ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান এবং ওয়ালটনের একজন স্বাধীন পরিচালকও ছিলেন। মনসুর 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন। তিনি 1976 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হন। তিনি 1977 সালে ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। 1982 সালে ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি। মনসুর 1981 সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে যোগদান করেন। তিনি 1983 থেকে 1989 সাল পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ফিসক্যাল অ্যাফেয়ার্স বিভাগে কাজ করেন। থেকে যে উনি যে ফিসক্যাল হিসেবে কাজ করে, ফিসক্যাল অ্যাফেয়ার্স বিভাগে কাজ করে, মনসুর 1989 সালে অর্থমন্ত্রী ওয়াহিদুল হকের অর্থ উপদেষ্টা নিযুক্ত হন এবং 1991 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। 1996 থেকে 2007 সাল পর্যন্ত তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মধ্যপ্রাচ্য ও এশিয়া বিভাগে দায়িত্ব পালন করেন। 1994 থেকে 2007 সাল পর্যন্ত তিনি আফগানিস্তান, পাকিস্তান, জর্ডান, কুয়েত, ওমান, সুদান, ইয়েমেনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সিনিয়র আবাসিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তার বিবিধ অভিজ্ঞতা এবং বিবিধ বিষয়ে দক্ষতা রয়েছে। এখন আমরা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সুপ্রদীপ চাকমা কে সেটি জানার চেষ্টা করব। সুপ্রদীপ চাকমা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন। সাবেক রাষ্ট্রদূত ও চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ছিলেন তিনি। সুপ্রদীপ চাকমা 1961 সালে খাগড়াছড়ি জেলার সদর উপজেলায় কমলছড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে 1962 সালে স্নাতক এবং 1983 সালে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। তার স্ত্রী নন্দিতা চাকমা হতে তার 2টি সন্তান রয়েছে। সুপ্রদীপ চাকমা 7ম BCS এর মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করেন। মেক্সিকো ও ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন সুপ্রদীপ চাকমা। এছাড়া রাবাত, ব্রাসেলস, আসকারা এবং কলম্বোর বাংলাদেশ মিশনে তিনি বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে কর্তব্যরত রয়েছেন। 2023 সালে
জুলাই মাসে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে 2 বছরের জন্য সচিব পদমর্যাদার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে সুপ্রদীপ চাকমা দায়িত্ব দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ সেখানেও এবার ঠাঁই পেলেন। প্রশাসন ও বিচার বিভাগে নতুন আমলা ও বিচারক নিয়োগ করা হয়েছে। চলুন আমরা প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সম্পর্কে জেনে নেই। সৈয়দ রেফাত আহমেদ হলেন একজন বাংলাদেশি আইনজীবী এবং আইনজ্ঞ, যিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের বর্তমান এবং 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন। এর আগে তিনি আপিল বিভাগে পদোন্নতি পেয়েছিলেন এবং বাংলাদেশের রাষ্ট্রপতি তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন বর্তমানে। এর আগে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত ছিলেন। তার জন্ম 28শে ডিসেম্বর 1958 সালে। তার পিতা সৈয়দ ইশতিয়াক আহমেদ ছিলেন বাংলাদেশের একজন অ্যাটর্নি জেনারেল। তার মা সুফিয়া আহমেদ বাংলাদেশের একজন জাতীয় অধ্যাপক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ছিলেন। আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি আইন শাস্ত্রে স্নাতক এবং 1983 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়াদাম কলেজে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ফ্লেচার স্কুল অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি অফ টাফটস ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর এবং পিএইচডি সম্পন্ন করেন। এই যে মন্ত্রিপরিষদ বিভাগের যে প্রজ্ঞাপনের মাধ্যমে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব দেওয়া হয় যে সকল মন্ত্রণালয়ের, সেটি আমরা জেনে নেব। একা ডক্টর মোহাম্মদ ইউনূস শুরুতে 20টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। এর মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, পাট ও বস্ত্র মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেল মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় দায়িত্ব পালন করেন। অন্যদিকে এছাড়াও আরও রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব এই তো উনি বন্টন করলেন। এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব উনি অন্যজনকে দিয়েছেন, সুপ্রদীপ চাকমাকে দিয়েছেন। তো এই যে নিচে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সেটির দায়িত্ব দেওয়া হলো নতুন করে আরেকজনকে। সুপ্রদীপ চাকমা যে দায়িত্বটি নিয়েছেন সেটি আমরা একটু আগে কিন্তু জেনেছি। এছাড়া এখন আমরা দেখব সালেউদ্দিন কি হিসেবে কয়টি মন্ত্রণালয়ের দায়িত্ব আছে। উনি অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব আছে। আসিফ নজরুল স্যার উনি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছে। আদিলুর রহমান শিল্প মন্ত্রণালয়। হাসান আরিফ উনি হচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে আছে। তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছে। সৈয়দ রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বে আছে। শারমিন এস মুর্শিদ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে। ব্রিগেডিয়ার সাকাওয়াত হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। খালিদ হোসেন আছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে। ফরিদা আক্তার মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে। নূরজাহান বেগম স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছে। আসিফ মাহমুদ ভুইয়া সজীব উনি আছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। এখন আমরা আরো অতিরিক্ত পরবর্তীতে যারা দায়িত্ব পালন করে তার মধ্যে কিন্তু সুপ্রদীপ চাকমার কথা বললাম। তারপরে আসেন হচ্ছে বিধান রঞ্জন পোদ্দার, উনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। এবং সর্বশেষ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব ফারুকি আজম বীর প্রতীক, উনি কিন্তু দায়িত্ব পালন করছেন। এখন এর মধ্যে আমরা জেনে নেব হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ সম্পর্কে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা ও বাংলাদেশের একজন সাবেক পররাষ্ট্র সচিব ছিলেন উনি। তিনি দক্ষিণ আফ্রিকার বাংলাদেশের সাবেক হাইকমিশনার ছিলেন।
উনি 1955 সালে 1 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর সম্পন্ন করেন। 1981 সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগদান করেন। 1999 সালে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 2000 পর্যন্ত হোসেন ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন। 2001 থেকে 2005 পর্যন্ত কলকাতা বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ছিলেন তিনি। ষষ্ঠ আন্তর্জাতিক শিলং বাণিজ্য মেলায় যোগ দিয়েছিলেন এবং উত্তর পূর্ব ভারতে অবৈধ অভিবাসীদের ভারতীয় অভিযোগ অস্বীকার করেছিলেন। তিনি বাংলাদেশ ভারত সম্পর্কের উন্নয়নের অভাবের জন্য ভারতের সদিচ্ছার অভাবকে দায়ী করেন। 17 ডিসেম্বর 2006 থেকে 8 জুলাই 2009 পর্যন্ত হোসেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব ছিলেন। 2007 থেকে সালের 29 থেকে 30 আগস্ট পাকিস্তানে তিনি একটি প্রতিনিধি দলের সভায় যোগ দেন। তার বিপরীতে পাকিস্তানের পক্ষে ছিলেন রিয়াজ মোহাম্মদ খান। জুলাই 2009 থেকে জুলাই 2012 পর্যন্ত হোসেন ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন। জুন 2012 সাল হোসেন অর্থাৎ তৌহিদ হোসেন দক্ষিণ আফ্রিকার বাংলাদেশের হাইকমিশনে নিযুক্ত হন। তিনি আইন শৃঙ্খলার অভাবকে দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর জন্য দায়ী করছেন। 2012 সালে সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ হাইকমিশনে ডাকাতি হয় এবং 2013 সালে মার্চে রাষ্ট্রদূতের বাসভবনে ডাকাতি হয় এবং হোসেনের স্ত্রীকে অস্ত্রের মুখে আটক করা হয়। তো আরও বিস্তারিত আমরা ধীরে ধীরে জানবো। যদি চ্যানেলটি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।